বড় গরুতে ভরপুর রাজশাহী অঞ্চলের কোরবানির পশুর হাট এখনো জমেনি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। গোখাদ্যের চড়া দরে দোহাই বিক্রেতার। গ্যাস সংকটে উত্তরাঞ্চলে গড়ে উঠছে না নতুন কারখানা, বন্ধ হয়েছে শতাধিক শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানিতে বাড়ছে উৎপাদন ব্যয়, সমাধানের পথ খুঁজছে প্রশাসন। পানি বাড়ার সঙ্গে যমুনা তীরে শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জে ৩ উপজেলায় বিলীন হচ্ছে সড়ক, ফসলি জমি। স্থায়ী বাঁধের দাবি বাসিন্দাদের, জিও ব্যাগ ডাম্পিং এর আশ্বাস। এবং নওগাঁয় হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ শুরু। মিলেছে ৫০০ মেট্রিক টন রফতানির ক্রয়াদেশ, ৪,০০০ কোটি টাকা বাণিজ্যের আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিভাগীয় সময়ের শুরুতেই বিএনপির সমাবেশের খবর। রাজধানী নয়াপল্টনে বিএনপির তারুণের সমাবেশে ঢল নেমেছে মানুষের। এই মুহূর্তে নয়াপল্টনে সমাবেশস্থলে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন এবং শাতিলা শারমিন। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহীনের কাছে। তারুণ্যের সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে 3টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ শেষে আজকে ঢাকায় হচ্ছে এই তারুণ্যের সমাবেশ, যেখানে আজকে শেষ হচ্ছে তারুণ্যের সমাবেশ। আর এই তারুণ্যের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, যে গানের মাধ্যমে তরুণদের উজ্জীবিত করছেন শিল্পীরা। আপনারা জানেন যে এই তারুণ্যের সমাবেশে আজকের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন লন্ডন থেকে, এবং তিনি তার বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারাও কিন্তু আজকের এই মঞ্চে উপস্থিত হবেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে চট্টগ্রাম কুমিল্লা বিভাগ মিলিয়ে চট্টগ্রামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এরপরে বরিশাল এবং খুলনার তরুণদের নিয়ে খুলনাতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, তারুণ্যের সমাবেশ, এবং তারপর সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়, যেটি রংপুর এবং রাজশাহী বিভাগের মিলে একটি সমাবেশ হয়েছিল, যেখানে তরুণদের মতামতকে তারা প্রাধান্য দিয়েছিলেন নেতারা, এবং তরুণদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কীভাবে তাদেরকে কাজে লাগানো যায় এবং তাদের মতামতকে কীভাবে প্রাধান্য দেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং সেখানে যাই সব নেতারা, বিএনপির সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছিলেন, আমরা সেই সব নিউজ কভার করেছি, এবং তখন তারা জানতে পেরেছিলাম, তারা বলেছিলেন যে এই তরুণদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন, যে নির্বাচনে তাদের যে 15 বছর যে আকাঙ্ক্ষা, 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, সেই ভোটাধিকার ফিরে পেতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চান, এবং সেই নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, এবং যারা এই নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে আগামীতে, এবং সেই সরকার তরুণদেরকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা এগিয়ে আসবেন, এবং তরুণদের যে ভূমিকা থাকবে সেই নির্বাচনের ক্ষেত্রে সেটি কিন্তু তারা বলছিলেন। তো এখন এই মুহূর্তে এই সমাবেশের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন, তিনি বলবেন এই সমাবেশের সবশেষ খবর। আমার সহকর্মী সালেহীন যেমন মঞ্চের কাছ থেকে জানাচ্ছিলেন, তেমনি আমি মঞ্চের একটু দূরে রয়েছি, কিন্তু এখানে যে অবস্থাটা সেটা হচ্ছে যে তৃণমূলের যে নেতাকর্মীরা এসেছেন, অর্থাৎ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা থেকে, তাদের মধ্যে যে উদ্দীপনা, উৎসাহ এবং হচ্ছে এই তারুণ্যের সমাবেশকে ঘিরে যে আগ্রহ, সেটি কিন্তু চোখে পড়ার মতো। তারা বহু স্লোগান দিচ্ছেন, নিজের যে সংগঠন সেই সংগঠনের নাম ধরে, নেতাদের নাম ধরে, এবং সর্বোপরি খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম ধরে কিন্তু স্লোগান আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই তরুণদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তরুণরা কিন্তু জানিয়েছে তাদের যে প্রত্যাশা, অর্থাৎ এই সংগঠনের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, তারা চাচ্ছেন একটি নির্দিষ্ট বার্তা, যেই বার্তাটি আসলে নির্বাচন পর্যন্ত তাদেরকে পরিচালনায়, বা এই যে সংগঠনগুলো আছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের সাংগঠনিক যে কার্যক্রম, সেই পরিচালনায় ভূমিকা রাখবে, এবং এই নেতাদের কাছ থেকে যে ধরনের বার্তা তারা নিয়ে যাবেন, সেই বার্তা কিন্তু তারা নিয়ে যাবেন তৃণমূল পর্যায়ে, অর্থাৎ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানো, ঘর গোছানো, জনগণের কাছে যাওয়ার
যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো কিন্তু এক ধরনের উদ্দীপনা পাচ্ছে এবং এক ধরনের দিক নির্দেশনা এই মহাসমাবেশ থেকে আশা করছেন তরুণ সমাজ। এবং সবচেয়ে বড় বিষয়টি সেটি হচ্ছে যে পুরো দিনের এই যে আয়োজনটি, এই আয়োজনটি কিন্তু দুপুরে হলেও সকাল থেকেই যে মানুষের ঢল নামে, সেই ঢলটি কিন্তু এসে ঠেকেছে এখন এই পর্যায়ে। আসলে মানুষের তিল ধারণের ঠাঁইটিও কিন্তু নেই, অর্থাৎ কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন গান তারা উপভোগ করছেন এবং আশা করছেন নেতাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট বার্তার। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। ঈদের আগে জমজমাট বগুড়ার কোরবানির পশুর হাট, তবে এখনও জমেনি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলার মহাস্থানগড় হাটে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার যে কুরবানির পশুর হাটগুলো সেটিগুলো ইতিমধ্যে জমতে শুরু করেছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা গরু পালন করে থাকেন তারা কিন্তু গরুগুলো নিয়ে কুরবানির হাটে আসছেন। আমার সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে গরুগুলো রয়েছে, এগুলো এক একটির ওজন 13 থেকে 15 মণ পর্যন্ত এবং যেই গরুর মালিক রয়েছেন খামারি, তিনি কিন্তু এর দাম এখন পর্যন্ত 7.5 লাখ টাকা পর্যন্ত চেয়েছেন। শুধু বড় গরু নয়, এই যে বগুড়া আজকে ঐতিহ্যবাহী যে মহাস্থানগড় কুরবানির পশুর হাটে আমরা এসেছি, এখানে দেখেছি যে বড় থেকে শুরু করে মাঝারি ছোট সব ধরনের কুরবানির পশুর সরবরাহ কিন্তু এখানে আছে। বিশেষ করে যে ছোট আকারের গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 75,000 থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে, এবং যেগুলো মধ্যম আকৃতির গরু রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে 1 লাখ বা 1 লাখ 30-40 বা 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর উপরে যদি আসলে বড় আকারে কেউ গরু নিতে চান, সেগুলো 1.5 লাখ টাকার উপর থেকে শুরু করে, যেমনটি বলছিলাম যে 7.5 লাখ টাকার গরু আজকে পর্যন্ত উঠেছে। এবং যেমনটি বলছিলাম যে গরুর যেই খামারিরা গরুর যে সরবরাহ, সেটাতে কিন্তু হাট একদম ভরপুর। তবে যারা খামারিরা এখানে গরু বিক্রি করতে আসছেন, বিক্রেতা তারা বলছেন এখন পর্যন্ত ক্রেতাদের আশানুরূপ সারা তারা পাচ্ছেন না এবং দাম দর চলছে। তবে এখন পর্যন্ত বেচা বিক্রির যে অবস্থা সেটা কিন্তু জমে ওঠেনি, বেচা বিক্রির পরিমাণ কিন্তু খুবই কম। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন, তারা যেই দাম আসলে খামারি বা গরুর মালিকদের কাছ থেকে শুনছেন সেটি কিন্তু অনেকটাই বেশি হচ্ছে বলে তারা দাবি করছেন। এবং ক্রেতাদের একটি অভিযোগ যে গত বছরে যে গরুর দাম ছিল, সেই গরুর গত বছরের দামের চাইতে কিন্তু এবারে গরু প্রতি কিন্তু আসলে বাড়তি কিছুটা দাম তাদের কাছে চাওয়া হচ্ছে। তবে বেচা বিক্রির যে অবস্থা যেমনটি বলছিলাম সেটি কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি এবং বিক্রেতা বা ক্রেতারা উভয় আশা করছেন যে কুরবানির সময় যত ঘনিয়ে আসবে, বিশেষ করে সামনের দিনে যে এই হাটগুলো রয়েছে, সেই সপ্তাহের হাটগুলো কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠবে। এবং আরেকটি অভিযোগ রয়েছে, আসলে যারা এখানে হাটে আসছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে, হাটের যেই হাজির আদায় করা হয়ে থাকে, অর্থাৎ ইজারা আদায় করা হয়ে থাকে ক্রেতা বিক্রেতার কাছ থেকে, সেটা কিন্তু বাড়তি 700 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত ফির চাইতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে কুরবানির হাটকে কেন্দ্র করে কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে নজরদারি বা যেই টহল, সেটি কিন্তু অব্যাহত আছে। এর পাশাপাশি কিন্তু এই যে কুরবানির পশুর হাটে গরুর পাশাপাশি কিন্তু ছাগল সহ অন্যান্য যে কুরবানির পশুগুলো, সেগুলোর কিন্তু সরবরাহ আছে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত কুরবানির পশুর হাট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। বিভাগীয় সময় আরও থাকছে। সেতু নির্মাণ করলেও নেই সংযোগ সড়ক। বগুড়ায় কাজে আসছে না 4টি ব্রিজ। গচ্চা সরকারের 9 কোটি টাকা, শিগগিরই কাজ শেষ করার আশ্বাস। সম্ভাবনা থাকা সত্ত্বেও উত্তরাঞ্চলে গ্যাস সংকটের কারণে গড়ে উঠছে না নতুন শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতে গ্যাস সংযোগ দিলে এ অঞ্চলে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে। গ্যাস সংযোগ পাওয়ার আশ্বাসে উত্তরাঞ্চলে 2 দশক আগে নতুন শিল্প কারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। পাইপলাইনের মাধ্যমে 2013 সালে আবাসিক ও 40টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। গ্যাস সংকটের কারণ দেখিয়ে 2016 সালে সংযোগ দেয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজশাহী বিভাগে বেশিরভাগ কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহারের ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। যদি এভাবে গ্যাসের দাম বাড়ে আর যদি গ্যাস পাওয়া ঠিক মতো না যায়, আমাদেরও ধরেন কাজকর্ম ঠিকভাবে হবে না। লাইসেন্স আছে আমাদের, কিন্তু আমরা এখনো গ্যাস পেলাম না। আমরা শিল্প গ্যাস পাচ্ছি না, এতে আমাদের ব্যবসা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মাসে আমার 1 লাখ টাকার সিলিন্ডার গ্যাসে যদি আমি দিই, তাহলে আমি লাভটা করবো কোথায়? ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতে গ্যাস সংযোগ দিলে নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। অনেক শিল্প
কারখানা আছে সেখানে যদি আমরা গ্যাস সরবরাহ ঠিক মতো পাই তাহলে আমাদের উৎপাদন খরচটা অনেক কমে যাবে। এই গ্যাসের সংকট নিরসনের জন্য সরকারের স্পষ্ট ভূমিকা রাখতে হবে। তবে শীঘ্রই শিল্প খাতে গ্যাস সরবরাহের আশ্বাস সংশ্লিষ্টদের। আমাদের দ্বিতীয় শিল্প পার্কের কাজ চলমান আছে 300 একর। এটি যদি হয়ে যায় তাহলে আমাদের সরিয়ে ছিটে থাকা এবং আমাদের আরও আগ্রহী যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু সেখানে কারখানা করতে পারবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পশ্চিমাঞ্চলের গ্যাস কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাড়ছে পানি। সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে গাছপালা, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলি জমি। এতে দুশ্চিন্তায় নদী পারের মানুষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে আগ্রাসী রূপে যমুনা, প্রতিদিনই বাড়ছে পানি, সঙ্গে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায়। তবে সবচেয়ে বেশি ভাঙনের কবলে সদরের ভাটপেয়ারি, পাঁচঠাকুরি, শিমলা, ব্রাহ্মণবয়রা ও জিয়ামোড় এলাকা। গত কয়েকদিনে নদীতে বিলীন হয়েছে গাছপালা, রাস্তাঘাট সহ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। এলাকাবাসীর শঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শত শত বসতবাড়ি, দোকানপাট, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই বর্গার উঠলে নিচ থেকে বাইঙ্গে একবারে যায়, একবারে 2 ডিসেম্বর আর 2 ডিসেম্বর করে পেঁয়াজ দিয়ে একবারে ভাঙে। এখন তো আসলে বর্ষার সিজন না, বর্ষা যখন পুরা বর্ষা হবে তখন তো ভাঙনের তীব্রতা আরও বাড়বে। আমরা খুবই রিস্কের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। ফসলি আবাদ ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি ভাঙে আমরা তো ঘুমো টেনশন, কোহনে বাড়ি হতার ডেমে দেবো গা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এখানে আমাদের পূর্বের কাজ আছে। আমরা যদি কোথাও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা বস্তা খুলে মেরামত করার চেষ্টা করছি। সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলায় প্রায় 7 লাখ মানুষ যমুনার পাড়ে বসবাস করেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দিনটিতে বিশ্বজুড়ে নানা কার্যক্রম হলেও দেশে কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকেই প্রতিনিয়ত লড়তে হয় মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিয়ে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ে প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় ৩৫০০ দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন মানতে হয় তা থেকে এখনও বঞ্চিত অনেকে। মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা যে হেলথে যেটা ব্যাপার, হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়েই। বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে জীবনের গতি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। হয়েছে হিমসাগর, ল্যাংড়া ও গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ। এরই মধ্যে জমতে শুরু করেছে জেলার বিভিন্ন আমের বাজার। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি রফতানির জন্য নতুন বৈদেশিক বাজার সৃষ্টির দাবি বাগান মালিকদের। কৃষি বিভাগ বলছে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। আর সব ঠিক থাকলে প্রায় 4000 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। এবছর প্রায় 500 মেট্রিক টন আম মধ্যপ্রাচ্য ও চীনে রফতানির অর্ডার পেয়েছেন ব্যবসায়ীরা। বগুড়ার সারিয়াকান্দিতে সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে 4টি সেতু। নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার কথা ছিল গত বছরের মধ্যে, কিন্তু দফায় দফায় বাজেট এবং সময় বাড়ালেও হয়নি কোনো অগ্রগতি। সেতু না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেসার্স শান্ত ইসলাম এন্টারপ্রাইজের জামানত বাজেয়াপ্ত করেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। দ্রুতই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সময় আরেকবার।
নাটোর পৌরসভার 9 কিলোমিটার এলাকায় নেই কোনো সড়কবাতি। রাত হলেই চোর আর ছিনতাইকারীর আধিপত্য বেড়ে যায়, এতে ক্ষুব্ধ পৌরবাসী। এদিকে 2024 সালের ডিসেম্বরের মধ্যে নতুন সড়কবাতি স্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত একটি খুঁটিও বসাতে পারেনি ঠিকাদার। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে পুনরায় চিঠি দেয় পৌরসভা। দ্বিতীয় দফার নির্ধারিত সময় 3 মাস আগে শেষ হলেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। এ কারণেই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছোট বড় গরুতে ভরপুর রাজশাহী অঞ্চলের কোরবানির পশুর হাট, এখনো জমেনি বেচাকেনা, দাম বেশি বলছেন ক্রেতারা। গোখাদ্যের চড়া দরের দোহাই বিক্রেতার। গ্যাস সংকটে উত্তরাঞ্চলে গড়ে উঠছে না নতুন কারখানা, বন্ধ হয়েছে শতাধিক শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানিতে বাড়ছে উৎপাদন ব্যয়, সমাধানের পথ খুঁজছে প্রশাসন। এবং পানি বাড়ার সঙ্গে যমুনা তীরে শুরু হয়েছে ভাঙন। সিরাজগঞ্জে 3 উপজেলায় বিলীন হচ্ছে সড়ক, ফসলি জমি। স্থায়ী বাঁধের দাবি বাসিন্দাদের, জিও ব্যাগ ডাম্পিং এর আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।